দর্শক, ওয়েলকাম ব্যাক সকালে বাংলাদেশের সাথে আপনি রয়েছি আমরাও। একেবারেই তাই, শুধুমাত্র আমরা দুজনই নয়, আমাদের মধ্যে যে অতিথিকে নিয়ে ফেরার কথা বলেছিলাম ফিরেছি, তাই একেবারে উনি অলমোস্ট ভিজে পৌঁছেছেন কোনো রকমভাবে আর কি। আলাপ করিয়ে দিচ্ছি ওনার সাথে শাইখ সালেকিন, ইয়াং, ওনার পাশে একজন গিটার রয়েছে, ইয়াং কুল সিঙ্গার। একজন গিটার রয়েছে না? আচ্ছা, একজন বলেছি আমি, সো সরি, মানে না, বৃষ্টিতে। উনি কিন্তু ভুল বলেনি। যেমন কিছুদিন আগে প্রয়াত হয়েছেন একজন খুব নামকরা সঙ্গীত শিল্পী, ওনার নাম বিবি কিং। আচ্ছা। উনি কিন্তু ওনার গিটারটা ওনার নাম দিয়েছিলেন লুসিল। উনি কিন্তু কোনো যন্ত্র হিসেবে ট্রিট Object হিসেবে treat করতেন করতেন না, উনি না। একটা পার্সন হিসেবে ট্রিট করতেন গিটারকে। ওকে, ভালো। জি, আপনার বিশেষণগুলো শেষ হয়নি, আপনি আমার সম্পর্কে বিশেষণ বলছিলেন। আমি একেবারেই তাই, আমি কুল ডুড বলতে যাচ্ছিলাম যে অলমোস্ট ভিজে পৌঁছে গেছে। এবং পাশাপাশি মানে গিটারিস্ট, ভোকালিস্ট, উনি আপনার একটা ব্যান্ড রয়েছে 12 AM, খুব 12 ইন্টারেস্টিং একটা নাম, এটা প্রসঙ্গেও আসবো। পাশাপাশি আমাকে যেটা আরো বেশি মানে ক্যাচি লেগেছে সেটা হচ্ছে আপনি মোটিভেশনাল স্পিকার, তাই তো? জি। আচ্ছা, মানে এতগুলো বিশেষণের পরে এবার আমরা মূল প্রসঙ্গে আসব। তার আগে আমন্ত্রণ আপনাকে, শুভ সকাল। ধন্যবাদ। তারও আগে, যেহেতু আমরা সকালের বাংলাদেশ, সকালবেলাটায় সবাইকে উঠতে বেশ মানে একেবারে আহ্বান জানাই ঘটা করে। তো জানতে চাইছি একজন মোটিভেশনাল স্পিকারের, সিঙ্গারের, গিটারিস্টের সকালটা কেমন করে শুরু হয়? সকালটা আসলে খুব যেমন যখন কাজ থাকে তখন সকালে উঠে যাই, কাজগুলো করি। আবার যদি কাজ না থাকে বেলা পর্যন্ত ঘুমাই। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়তাম, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি। তো সেখানে আমাদের 7:40 ক্লাস ধরতে হতো। তো আমাদের 6টার সময় ওঠা ছিল ফি দিনের কাজ। তো সেভাবে চিন্তা করলে সকালে উঠেছি, দেরি করে উঠেছি, বিভিন্নভাবে উঠেছি আর কি। তো সকালের বাংলাদেশটা খুব স্বাভাবিকভাবে খুব সুন্দর থাকে, কারণ এত যানজট থাকে না, যদি এই বৃষ্টির ঘন ঘটা না থাকে। একেবারেই, তারা সবাই ভুক্তভোগী, মানে প্রত্যেকে ভিকটিমস, ও এটা একটা সাথে লেট থাকছে। প্রকৃতির দান বলো, প্রকৃতি খেপে গেলে একদম উপায় থাকবে না, বৃষ্টি প্রকৃতির দান। যাক, আমরা মূল আলোচনায় চলে যাই যে আপনি একজন মোটিভেশনাল স্পিকার। জি। তো আপনি অনেক ইয়াং এবং আপনি এটা আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে যে মানে কি তাড়নায় বা কি কেন আপনি এই ধরনের একটা উদ্যোগ নিলেন বা নিজেকে আপনি মোটিভেশনাল স্পিকার গড়ে তুললেন কেন এবং কিভাবে শুরু হলো? একটু সময় নিয়ে বলতে পারবো উত্তরটা? 2-3 মিনিট তো অবশ্যই। ঠিক আছে, তাহলে শুরু করি আমার পরিবার থেকে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। আমি আমার বাবা এবং নানাদের সাথে একই বাসায় থাকতাম আর কি। ওনারা দোতলায় থাকতেন, আমরা নিচতলায় থাকতাম, এভাবে আমাদের বাসাটা। তো আমার নানা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার। তো উনি এখন অনেক বয়স, ওনার 97+ এজ। তো আমি ছোটবেলায় দেখতাম আমার নানা খুব খুব কষ্টের পয়সায় একদম প্রত্যেকটা নিজে যতটুকু স্যালারি পেতেন, ওনার 5 জন সন্তান। তো ওই স্যালারি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে উনি এক একটা করে ঈদ দিয়ে উনি ওনার যেখানে আমরা থাকি এখন সেটা তৈরি করেছিলেন এক সময়। এবং তখন আমি খুব ছোট, তো আমি দেখতাম যে যেই সিমেন্টটা বেঁচে যেত এক্সট্রা, তো তখন ঢাকা শহরে কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল না, ড্রেনটা ওপেন থাকতো। এটা মানে কত নাগাদ, এটা কোন সালে আর্লি 90s এর কথা বলছি আর কি। তো তখন আমি দেখতাম নানা ওই সিমেন্ট বাঁচিয়ে নিজে নিজে ড্রেনের উপরে স্ল্যাব তৈরি করছেন। কারণ আমার মনে আছে তখন এখনো বৃষ্টি হলে পানি উঠে যায়, জলাবদ্ধতা হয়, তখন তীব্র আকার ধারণ করতে, এবং মানুষজন রিক্সা নিয়ে ঢুকতে গেলেই পড়ে যেত ড্রেনের ভেতরে, এবং প্রচুর দেখেছি আমি ছোটবেলায়। তো বৃষ্টি হলে আমরা যারা ছোট ছিলাম ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতাম। তো আমার নানা দেখতাম আমাদের এলাকায় একমাত্র মানুষ ছিলেন যিনি নিজের কষ্টের পয়সা থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আশেপাশের মানুষদের জন্য, তাদের নেইবারদের জন্য কাজ করেছেন। তো আমি ছোটবেলায় এই জিনিসটাকে মনে করতাম এটাই হয়তো স্বাভাবিক, কারণ আমাকে তখন বলে দেয়নি, আমি তখন ওনাদেরকে দেখেই তো শিখছি এবং জানছি। এবং আমার বাবাকে দেখেছি, আমার বাবা এক সরকারি চাকরিজীবী ছিলেন, উনি রিটায়ার করেছেন কিছুদিন আগে। উনি ওনার যে স্যালারি পেতেন সেটাকে 4 ভাগ করতেন। 4 ভাগ করে 1 ভাগ রাখতেন আমাদের জন্য, আমার মাকে দিতেন, 1 ভাগ নিজের জন্য রাখতেন, আর 2 ভাগ দিতেন হচ্ছে দুস্থ মানুষদেরকে এবং আমাদের যেসব আত্মীয় স্বজনরা খুব অবস্থাপন্ন না তাদের জন্য রাখতেন। এবং দীর্ঘ 35-40 বছর চাকরি জীবনে উনি সেটা কন্টিনিউ করেছেন। তো আমি এরকম একটা সিচুয়েশন থেকে আসি। তো আমার একটা সময় মনে হলো যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ারিং জব করতাম, তো হঠাৎ করেই গানে লেখালেখিতে চলে আসা। তো এইখানে যখন চলে আসছি তখন আমার বিভিন্ন ব্যাপারে আগ্রহ জন্ম নেয়, যে মানুষ কেন এই যে আমরা সমাজে অস্থিরতা দেখতে পাই, মানে নাম বলতে মানে সব ধরনের পাপ হচ্ছে এখন আমরা যখন পেপার খুললাম, তো বিভিন্ন কারণে আমাদের বাচ্চাদের সাথে কাজ করা স্টার্ট করতে হয় আমার কাজের এই গান বা লেখালেখির কারণেই। তো তখন আমি খুব উৎসাহী হয়ে উঠি হিউম্যান সাইকোলজি, নিউরোসায়েন্স এবং সোশিওলজির উপরে। তো তখন সেগুলো নিয়ে স্টাডি করতে করতে আমি বুঝতে পারলাম যে আমি যে আমাদের সমাজের যে ভালো দিকগুলো আছে, মানুষের যে ভালো দিকগুলো আছে, সেগুলো যদি অন্য কাউকে জানাতে পারি
তাহলে হয়তো স্পেসিফিক্যালি যারা গড়ে উঠছে, যাদের বয়স 5 থেকে 15, তাদের ভিতরে একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হতে পারে। এবং সেই পয়েন্ট অফ ভিউটা মাথায় রেখেই আমি শুরু করি স্পেসিফিক্যালি স্কুল এবং কলেজের বাচ্চাদেরকে নিয়ে কাজ করা শুরু করি। মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথমটা অনেকটা আপনি প্রভাবিত হয়েছেন আপনার পরিবার থেকে বা পরিবেশ থেকে, কারণ আপনি ছোটবেলা থেকে দেখেছেন নানাকে এবং বাবাকে মহান কাজের সাথে নিজেকে নিয়োজিত করতে, এবং সেখান থেকে তো এই পর্যায়ে মানে আপনার অ্যাচিভমেন্ট কতটুকু? আমার অ্যাচিভমেন্ট একদম বলতে গেলে নেই। আমি মাত্র শুরু করেছি, কয়েক বছর হলো। আমার লক্ষ্য হচ্ছে আসলে সামাজিক যেরকম, এখানে সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, মানে এটা কি বিনয়, মানে আপনি যাই করেছেন সেটাকে অ্যাচিভমেন্ট হিসেবে দেখছেন না ব্যাপারটা, বা আরো করতে চাই ইচ্ছা থেকে এটা আসা? এটা আমি বিনয় থেকে আমি বিনয় মানুষ, কিন্তু আমি বিনয় থেকে বলছি না। সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে ধরেন আমি যে কাজগুলো করা স্টার্ট করেছি বা আমার সাথে যারা কলিগসরা আছেন, অনেকেই চেষ্টা করছেন ওনাদের নিজেদের জায়গা থেকে, আপনারা হয়তো চেষ্টা করছেন আপনার নিজেদের জায়গা থেকে, কিন্তু সেই ইম্প্যাক্টটা পেতে গেলে আমাদের 15 থেকে 20 বছর অপেক্ষা করতে হবে। এটা কিন্তু রাইট ওয়ে পাওয়া যাবে না। কারণ যেই বীজগুলো যেমন ধরেন আপনি এখানে বসে আছেন, নিঃসন্দেহে আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, গুছিয়ে কথা বলতে পারেন, এটা আপনার একটা স্কিল। ভাইয়ের ক্ষেত্রেও সেম। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, আমরা যখন সমাজে সবার সাথে মিশে যাচ্ছি, আচরণ করছি বিভিন্ন স্তরে, আমাদের সেই মানবীয় গুণাবলীগুলোকে আমরা চর্চা করছি কিনা। স্যাডলি আমরা কেউই করছি না। আমি নিজেও আমার চাকরি ক্ষেত্রে করতাম না। তো ওইসব রিয়েলাইজেশনগুলো থেকে যে আমরা যদি ছোট ছোট ভাবে এগুলোকে ইনকর্পোরেট করতে পারি আমাদের ডেইলি লাইফে, যে আমাদের অরিজিনাল মানবীয় গুণ বলতে যেটা বোঝায়, যে কারণে আমরা মানুষ, যে সত্যবাদিতা, পরোপকার, ন্যায়পরায়ণতা, এইসব ছোট ছোট ব্যাপারগুলো, এই চর্চাগুলোর প্রচেষ্টা থেকেই আর কি। তো এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট বলতে গেলে সেভাবে নেই। অনেক বাচ্চাদের সাথে কাজ করেছি এবং সামনেও করার ইচ্ছে আছে। তো আপনাদের দোয়া থাকলে সামনে ইনশাআল্লাহ যতটুকু পারি ডেফিনেটলি হবে। এখানে আমি একটু মানে খুবই ইন্টারেস্টেড, মানে কিউরিওসিটি, আমার মনে হয় দর্শকরাও একইভাবে কিউরিয়াস হবেন, শুনতে চাই এরকম কোন একটা ঘটনা যেটা আপনার এখন মনে পড়ছে বা যেটা খুব টাচি ছিল, কিংবা আসলেই মনে হচ্ছে যে না ওদেরকে খুব বেশি করে মোটিভেট করতে পেরেছি। অবশ্যই অনেকগুলো ঘটনা আছে, আমি ছোট করে বলি যেহেতু সংক্ষেপ করতে হবে। সেটা হচ্ছে আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করছিলাম, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। নাম কি বলবো? ঠিক আছে, আমরা বুঝতে পারছি, মানে অসুবিধা নেই, বললেও অসুবিধা নাই, বলতে পারেন। আচ্ছা, একটা এনজিওর সাথে কাজ করছিলাম। ওনারা বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করে, বিভিন্ন পুরো বাংলাদেশের শিক্ষা নিয়ে, এবং তারা সরকারের সাথেও জড়িত, আমাদের বাংলাদেশ সরকার। তো ওনারা গত বছর, এই বছর এবং গত বছর দুটো মিলিয়ে ওনারা একটা প্রোগ্রাম করছিলেন বাংলাদেশের সব অঞ্চলে 15 বছর যাদের বয়স, তাদের শিক্ষার কি অবস্থা, তারা কি আদৌ শিক্ষা তাদের ঘর দৌড় পর্যন্ত যেতে পেরেছে, কিংবা তারা শিক্ষাটা অ্যাভেল করছে। তো সেটার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন কোণায় আমরা দেখেছি, সেই চিটাগং, রাজশাহী, ঢাকা, গাজীপুর, বিভিন্ন অঞ্চল থেকে 15 বছর ছেলেমেয়েরা আসছিল। তো তখন আমরা কাজ করেছি হচ্ছে বাংলাদেশের বেস্ট স্কুলগুলোর সাথে কাজ করেছি, একদম মেথডপট্টির স্কুলগুলোর সাথে, যাদের আসলে শিক্ষার কোনো, যারা খুব নামী তারা শিক্ষা নেয়, কারণ তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আর কি। অসামাজিক না বলবো, অস্পৃশ্য বলতে পারি আমরা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কোট আনকোট, রাইট, বুঝে যাবেন দর্শকরা। এক্স্যাক্টলি। আবার একদল ছিলেন যারা দেখতে পায় না চোখে, বাচ্চারা, ইদার তাদের কোনো দৃষ্টি নেই, অর লো সাইটেড। তো আমার মনে আছে যখন আমি চিটাগং একটা অনুষ্ঠান করি, সেটা শেষ করে ঢাকায় যখন সবাইকে একসাথে সম্মেলন করা হচ্ছে, পুরো বাংলাদেশ যখন আসছে, তখনও আমি ছিলাম। তো একটা ছেলে, সে খুব লো সাইটেড, সে দেখতে পায় না প্রপারলি, চোখে এইভাবে মোবাইলটা দেখে, এবং তার জন্য স্পেসিফিক একটা মোবাইল অ্যাপ আছে যেটা সে ব্যবহার করতে পারে কানের শব্দ শুনে। সে শুধুমাত্র ওই গল্পগুলো শুনে সে আমাকে খুঁজে বের করে। ওই ছেলেটা অন্ধ, মানে প্রায় অন্ধ ছেলেটা, এবং সে আমার গান, আমার লেখা সে খুঁজে বের করে। লেখাগুলো অবশ্য সে পড়তে পারেনি, গানগুলো শুনতে পেরেছে, এবং সে তার বন্ধুদেরকে জানায়। তারাও মানে দৃষ্টি প্রতিবন্ধী বলা ঠিক হবে কিনা, মানে তাদের দৃষ্টির শক্তিটা নেই সেভাবে। তো আমাকে অনুপ্রেরণা দেয় যে ছেলেটা ঠিকমতো দেখতেও পায় না, সে আমাকে খুঁজে বের করেছে, যে আমার গল্প শুনে অনুপ্রাণিত হয়েছে, এবং সে তার বন্ধুদেরকে গিয়ে বলেছে। তো যখন আমি তার কথাগুলো শুনছিলাম, আমার লিটারালি গুজবাম্পস হচ্ছিল, আমার অনুপ্রেরণা। না, অলমোস্ট আমাদেরও মনে হচ্ছে যে না ঠিক আছে, আমরাও ওই সিচুয়েশনটা ফিল করতে পারছি। মানে এখানে যাই হোক, আপনার থেকে এরকম আরো একটু গল্প শুনতে চাই। আপাতত আমাদের সময় কম, একটা বিরতি নিয়ে ফিরি, তারপরে আমরা আবার একটুখানি গল্পে যাই। আচ্ছা ঠিক আছে। আর তার আগে একটু আপনাকে বলে রাখি যে গিটারটা যেহেতু রয়েছে, গানও একটু শুনছি, এটাও ছাড়ছি না। তবে আপাতত একটা বিরতি থেকে ফিরছি। দর্শক, নিশ্চয়ই ওনার গান শুনতে এবং আরো অনেক বেশি মোটিভেশনাল স্পিচ শুনতে আপনারাও মোটিভেটেড হবেন নিশ্চয়ই, সাথেই থাকবেন। ফিরছি এক্ষুনি।
দর্শক ওয়েলকাম ব্যাক। সকালে বাংলাদেশ চলছে। আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি শাইখ সালেকিন। আমরা তার সাথে কথা বলছিলাম, তার কাছ থেকে অনেক কিছু জানছিলাম। তিনি একাধারে একজন সঙ্গীত শিল্পী এবং তিনি একজন মোটিভেশনাল স্পিকার, একেবারেই তাই। সো যেহেতু আপনি আজকে আমাদের মাঝে আসছেন এবং আমরা অনেক গিটার নিয়ে মোটিভেটেডও হয়েছি হ্যাঁ, আসমির অবশ্যই তাই, এবং আরো অনেক টাচি বাকি আছে অনেক কিছু। তবে আমার মনে হয় গল্পে যাওয়ার আগে আমরা একটু গান শুনতে চাই। ছোট একটু গান অনেকক্ষণ শুনবো? ধরে গিটারটা না লেজি বসে আছে। সকালবেলা আসলে গান গেতে একটু কষ্ট হয়, গলাটা বসে থাকে। অসুবিধা নেই, এটা একটু warm up করে রেওয়াজ হয়ে যাক, এটা রেওয়াজ। আমরা গানের মুখটুকু শুধু শুনবো, শুধু কারণ মুখটা। আমাদের অনেক কিছু শোনার আছে আপনার কাছ থেকে। ঠিক আছে, আমি একটু গিটারটা একটু আপনার বর্ষাকালে যেটা হয় কি আমাদের দেশে টিউনটা সরে যায়। ধরে ধরে থাকে, হ্যাঁ একটু ধরে। হিউমিডিটির পরিমাণটা এত বেশি যে আপনার তারটা সুরে বাধা থাকে না, যে কোনো সময় পড়ে যায়। আমি দুটো লাইন শুনিয়ে দিচ্ছি, আমার গান না, এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা গান, নাম হচ্ছে বব মার্লি থ্রি লিটল বার্ডস। এই গানটা যখন শুরু করি, আমার সামনে যারা দর্শক বা শ্রোতা থাকেন তাদেরকে অনুরোধ করি একটা লাইন আমার সাথে গাওয়ার জন্য। লাইনটা এরকম: Every little thing is gonna be alright. আপনারা কি গাবেন আমাদের সাথে? Every little thing is gonna be alright. And I believe every little thing is gonna be alright. Oh, every little thing is gonna be alright. Woke up this morning, smile with the rising sun. Three little birds outside my doorstep, singing sweet songs, melody pure and true, and saying, this is my message to you. Don't worry about a thing, and every little thing is gonna be alright. I said every little thing is gonna be alright. বাহ, একজন মোটিভেশনাল স্পিকার থেকে এটাই শুনলাম, মানে গানটা শুনে মনে হলো গানটা থ্রু গানও উনি মোটিভেটেড করছেন। মানে ঠিক আছে, মানে গানটা ওভাবেই করেই চুজ করেছেন। Exactly. এবার একটু গানের শুরুটা শুনি, গানের শুরুটা কেমন করে হচ্ছে? আসলে আমার গানের শুরুটা খুব হঠাৎ করি। আমি জানতাম না যে আমি সঙ্গীতের সাথে থাকবো। এমনি ছোটবেলায় গিটার শেখা হয় যে এসএসসি পরীক্ষা শেষ কি করবে, কেউ ড্রাইভিং শেখে, কেউ সাঁতার শেখে, কেউ ইংরেজি ভাষা শিক্ষায় ভর্তি হয়। আমার হলে একটু গিটার শিখি। তো এসএসসি পরীক্ষার পর পড়ে গেল। ও একটু ম্যাল ফাংশন হয়েছে। হ্যাঁ, it's alright. আপনি হাতেও নিতে পারেন হ্যাঁ, গিটারটা। ওটা বলেও হাতে রাখতে নিয়ে পারেন, নিতে, হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ। তো তো তখন গিটারটা শেখা শুরু করি। তো কিন্তু তখন কন্টিনিউ করা হয়নি বিভিন্ন কারণে, তখন কলেজ শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা। তো আলটিমেটলি আমি যখন জব লাইনে ঢুকলাম, আমি একদম দেখা যাচ্ছে 16 ঘন্টা করে কাজ করছি, একদম ইঞ্জিনিয়ারিং জব ফুল অন। হঠাৎ করে আমার মনে হলো যে আসলে আমি আমাকে সৃষ্টিকর্তা এই কারণে সৃষ্টি করেননি, আমার মনে অন্য কারণে সৃষ্টি করেছেন। তো আমি প্রায় 2-3 বছর জবের পার চুকিয়ে আমার মনে হলো আমার এই লাইনে ঢুকতে হবে। তখন আমি ডিসিশন নিই যে আমি আসলে এখানে থাকবো। তো ইউটিউব নামে যে সুন্দর জিনিসটা আছে, যে সুন্দর পোর্টালটা, সেখান থেকে আমি একটু লেসন নিয়ে প্র্যাকটিস করে একটু নিজেকে তৈরি করে এখানে আসছি আর কি, যতটুকু পারি। বাহ বাহ, চমৎকার। আমরা একটু জানতে চাইছিলাম, আমার ইচ্ছা ছিল যে আমার প্রোডিউসার আমাকে বলেছিল যে আপনি ব্রিটিশ কাউন্সিলের কোনো একটা কাজের সাথে যুক্ত আছেন, আপনি আসলে কি করছেন? রাইট, ব্রিটিশ কাউন্সিলের অনেকগুলো প্রজেক্ট ওনারা করছেন। তাদের একটা প্রজেক্ট হচ্ছে শিক্ষা বিস্তারের একটা প্রজেক্ট, নাম দিয়েছেন ওয়ার্ল্ড ভয়েস। ওয়ার্ল্ড ভয়েস জিনিসটা বেসিক্যালি এটা হচ্ছে ওনারা মিউজিকটাকে, সঙ্গীতটাকে ইনকর্পোরেট করতে চাচ্ছেন ক্লাসরুমে অ্যাজ এ ওয়াইডার লার্নিং টুল। মানে যে খালি গান গাবো কোনো একটা গান তা না, কিভাবে যে আমরা যেই পাঠদানগুলো শিখছি, যেমন ভূগোল, গণিত, সেগুলোকে আরো কিভাবে বেটার শিখতে পারি উইথ মিউজিক। এটাই হচ্ছে ওয়ার্ল্ড ভয়েসের মূল উদ্দেশ্য। তো ওয়ার্ল্ড ভয়েসের এইটার মাস্টার ট্রেনার কয়েকজনকে সিলেক্ট করা হয়েছিল, মানে ট্রেনিং করানোর পর। তো তাদের ভিতরে আমিও একজন কাজ করছি আর কি। আচ্ছা,
জি। আচ্ছা চমৎকার। আজমির, এই রিলেটেড আরো কিছু জিজ্ঞেস করবে, তার আগে তারপরে না হয় আমি আবার একটু ছোট্ট করে গান প্রসঙ্গে ফিরতে চাই, কিন্তু এই তাহলে প্রসঙ্গটা আমি শেষ বরং করে এই ফেলি। হ্যাঁ। প্রসঙ্গটা হ্যাঁ। একটা কৌতূহল আমার আছে এবং আমার মনে হয় দর্শকদের আছে। মোটিভেশনাল স্পিকার হিসেবে আসলে আপনি কি করেন? প্রশ্নটা আসলে অনেক আগে করা আমার উচিত ছিল, কিন্তু কথা বলতে বলতে ভুলে গেছি। যে সকল দর্শকরা বুঝতে পারছেন না যে আসলে আপনার রোলটা কি, আপনি কি করেন, ওখানকার সার্কামস্ট্যান্সেস কি রকম থাকে, আচ্ছা। একটু যদি সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলার চেষ্টা করছি তাহলে। ক্লাসরুমে গিয়ে আমার প্রধান কাজ হচ্ছে যেই শিক্ষার্থীগুলো আছেন রয়েছে তাদের পটেনশিয়ালটা যে তারা যদি বুঝতে পারে সেই জন্য তাদের সম্পর্কে অবগত করানো, তাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, তারা যে শিক্ষাটা শিখছে সেটার প্রপার ইউটিলাইজেশন কিভাবে হতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা দেওয়া। আমি ছোট একটা গল্প বলছি, তাহলে জিনিসটা আরো ইজি হবে। সেটা হচ্ছে যেমন আমাদের পৃথিবীতে প্রচুর ধরনের প্রাণী রয়েছে, পোকা থেকে শুরু করে আমাদের মতো প্রাণী, ম্যামলস, তারপরে হচ্ছে সমুদ্রের প্রাণী, আকাশের পাখি, পাখপাখালি। তো আমি ছোট একটা গল্প বলবো হচ্ছে ভ্রমর নিয়ে। ভ্রমরের ইংরেজি নামটা হচ্ছে বাম্বল বি। তো আমি ভ্রমণ নিয়ে স্টাডি করতে করতে খুব সুন্দর একটা ইনফরমেশন পেলাম তার সম্পর্কে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে 19 শতকের প্রথম দিকে যেসব বিজ্ঞানীরা ভ্রমণ নিয়ে কাজ করছিলেন তারা বললেন যে ভ্রমরের শরীরে একটা বড় রকম ডিফেক্ট আছে। ডিফেক্ট হচ্ছে যে মানে ওর জেনাসে যে বাকি যে পোকাগুলো, যেমন ধরেন মাছি কিংবা মৌমাছি, ওদের তুলনায় ভ্রমরের দেহটা অনেক বেশি বড় এবং সেই তুলনায় পাখাটা অপ্রতুল। তো ওনাদের সেই বৈজ্ঞানিক এগুলো আমি উইকিপিডিয়া সার্চ করে আমি দেখছিলাম যে এখন আপনি উইকিপিডিয়াতে গেলে পাবেন, ওখানে বলা হয়েছিল যে অ্যারোডাইনামিক্সের যে উড্ডয়নের সূত্র সেটা অনুযায়ী ভ্রমরের উঠতে পারার কথা না, কারণ তার পাখাটা এতই অপ্রতুল তার শরীরের থেকে, তার ভরটাকে ধরে রাখার ক্ষমতা সে রাখে না। তো এই জন্য বেশ কিছু বিজ্ঞানী এটাকে বলেছিলেন যে দিস ইজ এ মিরাকল। তো বিজ্ঞান এমন একটা ব্যাপার, বিজ্ঞান আসলে সায়েন্টিফিক স্টাডিতে বিশ্বাস করে, এই কোনো মিরাকেলে বিশ্বাস করে না। মিরাকেল হলে বিজ্ঞানের আওতায় সবকিছু সেটা একটা পড়ে না। যুক্তি থাকবে। রাইট। তো এই জন্য অনেক বিজ্ঞানী এটা নিয়ে উৎসাহী হওয়ার পর আপনার খুঁজে বের করার চেষ্টা করে কিভাবে আসলে সে উঠতে পারে। এবং বর্তমান উইকিপিডিয়াতে গেলে আপনি পাবেন যে হ্যাঁ, আগে যে প্যারামিটারগুলো তারা কনসিডার করেছিল বর্তমানে তারা আরো বেশ কিছু প্যারামিটার ইনক্লুড করে এটাকে বর্ণনা করতে তারা সক্ষম। কিন্তু ইনফরমেশনটা আসলে এখানে না, যেটা আমি আপনাকে দিতে চাচ্ছি। যেসব বিজ্ঞানীরা কাজ করছিলেন ওই যে সেই প্রথম দিকে ভ্রমরকে নিয়ে, বাম্বল বিকে নিয়ে, তারা একটা জিনিস বিশ্বাস করা শুরু করেন একটা সময় পর। যে ইনফরমেশনটা আমি পাই আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভ্রমরের পাখাটা যে তার দেহের থেকে অত্যন্ত অপ্রতুল, এই তথ্যটা ভ্রমরের ব্রেইন জানে না। ওকে। এই না জানার কারণে সে কোনোদিন ফ্লাইট মিস করে না এবং জন্ম থেকে জন্মান্তরে সে সবসময় কিন্তু উঠছে। ভ্রমর কোনোদিন ফ্লাইট মিস করছে না। তো এই জিনিসটা যখন আমি জানলাম, আমি খেয়াল করে দেখলাম যে আমাদের প্রধান আমাদের প্রধান সীমাবদ্ধতা কিন্তু আমাদের মস্তিষ্কে। আচ্ছা। যে আমরা যে কাজটা করতে চাই সেটা আমাদের থট প্রসেসেই মেরে ফেলি, আমরা শেষ পর্যন্ত আগাই না বিভিন্ন প্যারামিটার, সার্কামস্ট্যান্সেস চিন্তা করে। মানে হবে না, অনেক কঠিন। ভ্রমর একটা মোটিভেশনাল অবজেক্ট, আপনি বলছেন যে ও অনেকটা মানে প্রকৃতিতে এটা বিদ্যমান, বিজ্ঞানীরা বিশ্বাস করছেন যে ওর সীমাবদ্ধতা ওর মস্তিষ্ক জানে না, তার জন্য পারছে। আমরা এটা ছেড়ে ফেললে আমরা যা কিছু করতে পারি। অবশ্যই, কেন নেক্সট ইম্পসিবল অনেক কিছু আমরা করে ফেলতে পারি। এবং চমৎকার। প্রতিদিন প্রত্যেকটা উদাহরণ দেখি আমরা পত্রিকায় দেখি কত মানুষ কত কিছু করে ফেলছে যেটা আমরা কল্পনা করি না। একেবারে তাই, মনোবলটা খুব দরকার। এটা আসলে সাইকোলজিকে অনেক বেশি সাইকোলজি রিলেটেড। আচ্ছা সালিকিন ভাই, এবার একটু গান প্রসঙ্গে যেটা আমি জানতে চাচ্ছিলাম, 12 AM জি, কেন এটা? 12 AM নাম কেন নাকি ব্যান্ড কেন? নাম কেন, ব্যান্ড কেন তো বুঝলাম, কিছু একটা গল্প থাকে, নাম তো কেন? গান গাবেন এর জন্য। আচ্ছা, আমি যখন নামটা দিয়েছি 12, তখন 12 AM তখন কোনো চিন্তা ভাবনা করে দিইনি। আমার মনে হচ্ছে নামটা খুব সুন্দর, ওই যে আপনি বলেন না কুল শব্দটা এটার সাথে যায়, আচ্ছা, মানে একটা ডিফারেন্ট নেম, দ্যাটস ইট। যখন আমি নামটা দেওয়া শেষ হলো, সবাই জিজ্ঞেস করে নামটা কেন, 12 AM কেন দিলেন? তো বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে লাগলো, তথ্য দিতে লাগলো। তো আমাদের শ্রদ্ধেয় একজন সঙ্গীত শিল্পী আছেন বাংলাদেশের, মাইলস ব্যান্ডের ভোকালিস্ট, বেস গিটারিস্ট শাফিন আহমেদ। শাফিন ভাই বললেন যে আসলে 12 AM ইজ দ্য টাইম হোয়েন দ্য রিয়েল পার্টি বিগিনস। কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় 3 সংখ্যাটার সাথে জড়িত। 3 সংখ্যাটা মানে যেমন সংখ্যাতত্ত্ব অনুযায়ী 12 হচ্ছে 3-কে রিপ্রেজেন্ট করে, 1+2। তো আমি যখন স্কুলে পড়তাম আমার দেখা যেত যে ম্যাক্সিমাম আমি থার্ড হতাম। আমি যেই তলায় থাকতাম সেটা 3 তলা। তারপর হচ্ছে আমার যেদিন জন্ম হয়েছিল সেই দিন সংখ্যাটা হচ্ছে 12, 3। তো এই 3 সংখ্যাটার সাথে কিভাবে জানি জড়িয়ে গেছি আমি। তো আমি সেভাবেই মনে করি এটা আরেকটা মিরাকল আমার 3। নামটাও শুরু হচ্ছে শাইখ দিয়ে।
তিনটা লেটার হতে পারে। হতে পারে আমার যেমন ইনফ্যাক্ট আপনার গিটার, বাংলাতে গিটার 3টা অক্ষর। হ্যাঁ, তিনটা অক্ষর। এখানেও তিন, মানে অনেক অনেক তিন, অনেক তিন রয়েছে আপনার সাথে। যাই হোক, ইন্টারেস্টিং একটা বর্ণনা পেলাম আমরা। আমরা কি একটা গান শুনতে শুনতে চলে যাব, গান শুনতে শুনতে বেরিয়ে যাব? আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আচ্ছা। সকালবেলা সময় দিলেন। মানে ভীষণই ভালো সময় একটা কাটলো। এই যে এক্ষুনি আমি জানতে পারলাম আপনি একেবারেই নিউলি ম্যারিড, তো কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এটা অন্য জন্য একটা এবং অ্যাচিভমেন্ট। আমার যে বিয়ের দিন সেটাও কিন্তু 3 রিপ্রেজেন্ট তিন ছিল। ও আচ্ছা, ঠিক বিয়ে আছে। নিয়ে মানে বাকি আর 3 নিয়ে কিছু মানে হোক, এটা এই মুহূর্তে প্রত্যাশা করছি না, তবে এই মুহূর্তে প্রত্যাশা করছি আপনার সাথে নিশ্চয়ই আমাদের আরো অনেকবার দেখা হবে। অবশ্যই তাই, এবং দর্শকরা আমার মনে হয় ভীষণ এনজয় করেছেন আজকে সকালবেলাটা। ওনারা আবার অপেক্ষা করবেন আরো 2-3 দিন আপনাকে আনতে পারি, মানে আরো 2 দিন আনতে পারি, অবশ্যই, তাহলে কেন 3 না। দিন হবে আর কি। যাই হোক, আপনি ভালো থাকবেন, একটা গান শুনি। আচ্ছা, আমি খুব সময় বেশি নেই, আমার একটা গান নাম হচ্ছে সুখী মানুষের গান, সেটা গেতে গেতে শেষ করি। অলরাইট। এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করে আমি দর্শকদের থেকে বরং বিরতিটা নিয়ে ফেলছি। দর্শক, আমরা কিন্তু গানটা শুনতে শুনতে বিরতিতে চলে আচ্ছা, যাব, বিরতি। আপনারা থাকছেন সাথেই, কারণ ওয়েদার আপডেট নিয়ে ফিরছি আমরা। প্লিজ। আচ্ছা আচ্ছা। এই সুখী মানুষের গানটা লেখার পিছনেও আমাদের একটা উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে আমরা যারা শহরে থাকি, আমাদের লাইফটা অনেক হেক্টিক। একদম সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমাদের ওই ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরাই জানি যে কি পরিমাণ ঝামেলা বা বাধা বিপত্তির ভিতর দিয়ে যেতে হয়। তো আমি চিন্তা করলাম এইভাবে তো বাঁচতে পারবো না। বাঁচতে হলে আমাদের এমন কিছু করতে হবে যে আসলে খুশি মনে কাজগুলো করতে পারি, যেগুলো আমরা করছি। তো সেটা নিয়ে সুখী মানুষের গানটা আমরা একটু চেষ্টা করেছি। আমরা 2টা লাইন শুনবো। 2টো লাইন। গলি ছেড়ে বের হয়ে রাজপথে, ধোয়া ওঠা চার দোকান, জড় হওয়া লাল নীল গল্পরা, হাসি মাখা মুখ অম্লান, ছুটে চলা স্কুল ভ্যান ফুটপাথে, মুখরিত ছোট প্রাণ, দুলে দুলে হেসে ওঠে উল্লাসে, সুরে সুরে গেয়ে ওঠে গান, শুনি পেতে গান